আমার নাম রিয়া। আমার সঙ্গে এমন কিছু হয়েছিল যেটা শোনার পরে আপনাদেরও চোখে জল চলে আসবে। আমার জীবনের এমন একটা কথা যেটার সঙ্গে জড়িত ছিল আমার জীবনের সম্পূর্ণ গল্প। সেই কথার মানে যদি আমি আগেই বুঝতে পারতাম, তাহলে আজ আমার সঙ্গে এত খারাপ হতো না। আমার শ্বশুরের মোবাইল রিপেয়ারিংয়ের দোকান ছিল। আমার শ্বশুর খুবই ভালো মোবাইল রিপেয়ার করতেন। আমার বর বাইরে চাকরি করত। আমার শ্বশুর খুবই হাট্টাঘাট্টা মানুষ ছিলেন এবং দেখতেও খুব সুন্দর ছিলেন। আমার শ্বশুরের ৩ ছেলে ও ১ মেয়ে। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব সুন্দর ছিল দেখতে। তাই তাদের ছেলেমেয়েরাও দেখতে খুব সুন্দর ছিল। আমার বর এ বাড়ির বড় ছেলে। আর বাকি ২ দেওরের এখনো বিয়ে হয়নি। তারা পড়াশোনা করত। আমার শ্বশুর প্রত্যেকদিন একটা করে খারাপ মোবাইল নিয়ে আসতো এবং আমাকে বলতো এই মোবাইলগুলো সারারাত চার্জে দিয়ে দাও। শ্বশুরের কথা মতোই আমার ঘরে গিয়ে মোবাইলগুলোকে চার্জে দিয়ে দিতাম এবং সকালে উঠে শ্বশুর যখন মোবাইলটা চাইতো তখন আমি দিয়ে দিতাম এবং মোবাইল নেওয়ার সময় ভালো করে মোবাইলটাকে উনি উল্টে পাল্টে চেক করতেন। মোবাইলটাকে পকেটে ভরার পরে আমাকে বলতেন, তোমার শেষ হয়ে গেলে আমাকে জানাবে। শ্বশুরের এই কথার মানে প্রথমে আমি বুঝতে পারিনি যে উনি কি শেষ হওয়ার কথা বলতেন। প্রত্যেকদিন শ্বশুর আমাকে রাতের বেলা দোকান থেকে একটা করে খারাপ মোবাইল এনে দিতেন আর বলতেন, বৌমা, এটা সারা রাত চার্জে লাগিয়ে দিও। সকালবেলা দোকান যাওয়ার আগে উনি মোবাইল চাইতেন। আমি ওনার হাতে দিয়ে দিতাম এবং প্রত্যেক দিনই উনি বলতেন, তোমার শেষ হয়ে গেলে আমাকে জানাবে। বেশ কিছুদিন এই কথাটা শোনার পরে আমি ভেবেছিলাম শ্বশুরকে এবার জিজ্ঞেস করব উনি আমাকে কি শেষ হওয়ার কথা বলছেন। কিন্তু যখনই আমি এই কথাটা জিজ্ঞেস করার জন্য এগিয়ে যেতাম, তখনই উনি কোনো না কোনো বাহানায় চলে যেতেন। এই ব্যাপারে আমি যখন বরের সঙ্গে কথা বলেছিলাম, সে বলেছিল বাবা খুব রাগী স্বভাবের। এমন কোনো কথা জিজ্ঞেস করতে যেও না যেটার জন্য তোমার উপর রাগ করে বসে। তাই উনি যা বলছেন ওটাতে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু এদিকে প্রত্যেক দিনই শ্বশুরের একই রকম ডায়লগ শুনে শুনে আমি খুব বিরক্ত হয়েছিলাম এবং জানার খুব ইচ্ছে হয়েছিল উনি কি শেষ হওয়ার কথা জিজ্ঞেস করতেন। কিন্তু কখনোই উনি আমাকে বলেননি। যেহেতু উনি রাগী স্বভাবের ছিলেন, তাই আমি সাহস করে আর জানার চেষ্টাও করিনি। বরের কথা মতো ওনার এই কথায় আমি আর অত বেশি গুরুত্ব দিতাম না। এইভাবে যখন দিন কাটছিল, শ্বশুরের একই রকম ডায়লগ শুনে শুনে আমি অনেক বেশি টেনশনে থাকতাম এবং খুব জানার ইচ্ছে হতো উনি আমাকে একই ডায়লগ কেন বলতেন এবং কি শেষ হওয়ার কথা আমাকে বলতেন। তাই সেদিন কাউকে কোনো কিছু না বলে ভেবে নিয়েছিলাম উনার এই কথার মানে জিজ্ঞেস করব। সেদিন সকালবেলা শ্বশুরের মোবাইল চাওয়ার আগে আমি মোবাইলটাকে চার্জ থেকে খুলে নিয়ে দাঁড়িয়েছিলাম এবং শ্বশুর যখন আমার কাছে মোবাইল চাইতে আসে, তখন আমার হাতে মোবাইল দেখে উনি চমকে যান এবং অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। তখনই আমার হাত থেকে মোবাইলটা নিয়ে কোনো কিছু না বলেই সোজা নিজের ঘরে ঢুকে যান। সেদিন ওনার এরকম ব্যবহার দেখে তো আমি আশ্চর্য হয়ে যাই। প্রত্যেক দিনের মতোই আজকে শ্বশুর আমাকে ওই ডায়লগ বলেনি। উনার এরকম ব্যবহার দেখে আমি তো অনেক আশ্চর্য হয়েছিলাম। কারণ যেই মানুষটা প্রত্যেক দিন আমাকে একই ডায়লগ বলতেন যে শেষ হয়ে গেলে আমাকে জানাবে, তাহলে আমার হাতে আজকে মোবাইলটা দেখে কেন উনি এই ডায়লগটা বলেননি। তাই আমি চুপচাপ শ্বশুরের পেছন পেছন দেখতে চলে যাই। ঘরের ভেতর ঢুকে উনি দরজাটাকে লাগিয়ে দেন। আমি তখন জানালা দিয়ে একটু ফাঁক করে দেখার চেষ্টা করি। তারপর যা দেখি, আমার তো পায়ের তলা থেকে মাটিটাই সরে যায়। ঠিক সেই সময় শ্বশুর আমাকে দেখে নিয়েছিলেন যে আমি ওনার ব্যাপারে সব কিছু জানতে পেরেছি। তারপর ভয়ে আমি তাড়াতাড়ি নিজের ঘরে এসে দরজাটাকে লক করে দিই। উনি পেছন পেছন তাড়াতাড়ি করে আমার দিকে আসেন এবং দরজাটাকে জোরে জোরে নক করতে থাকেন। আমি ভয়ে বিছানায় চুপচাপ বসে থাকি। শ্বশুর যখন অনেক জোরে জোরে দরজায় নক করছিলেন, তখন ভেবেছিলাম দরজাটার লকটা না খুললে হয়তো উনি দরজাটাকে ভেঙে ভিতরে ঢুকে পড়বেন। তারপর তো দরজা ভেঙে যাওয়ার ভয়ে আমি লকটাকে খুলে দিয়ে উনাকে ঘরের ভিতর দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ উনি দরজার লকটা খুলতেই আমাকে, আমার বয়স যখন ৫ বছর, তখন বাবা মা মারা যায়। আমার একটা দাদা ছিল। বাবা মায়ের মারা যাওয়ার পরে আমি আর দাদা দিদার বাড়িতেই বড় হয়। বড় হওয়ার পরে দাদা যখন চাকরি পায়, তখন নিজের টাকায় একটা ফ্ল্যাট কিনে নেয়। দাদার সাথে তখন আমি নতুন বাড়িতেই চলে যাই। মা বাবার মতোই দাদা আমাকে খুবই ভালোবাসতো।
কোনো কিছুর অভাব হতে দেয়নি। দাদার বিয়ের পরে বৌদিও আমাকে খুব ভালোবাসতো। দাদা ও বৌদি আমাকে কোনো জিনিসের অভাব হতে দেয়নি। বৌদিও একটা প্রাইভেট সেন্টারে জব করতো। দাদা ও বৌদি তারা দুজনেই চাকরি করত। তাই আমাদের টাকা পয়সার অভাবটাও হয়নি। বাবা মায়ের মারা যাওয়ার পরে আমার দাদা অনেক বেশি স্ট্রাগল করে আজ নিজেকে এই জায়গায় আনতে পেরেছে। সে জানতো তার ঘাড়ে আমার দায়িত্ব আছে এবং সে আমাকে বাবা মায়ের মতোই খুব ভালোবাসতো, আদর যত্ন করত। কলেজ লাইফে আমার রাহুল নামে একটা ছেলের সঙ্গে পরিচয় হয় এবং তাকে আমি অনেক ভালোবেসে ফেলি। রাহুল একটা সাধারণ ঘরের ছেলে ছিল। তারা ভাড়ার বাড়িতে থাকতো। নিজস্ব কোনো বাড়িও ছিল না। খুব কষ্ট করে তাদের সংসার চলতো। আমি তার টাকা পয়সা বা বাড়িঘর দেখে ভালোবাসিনি। ভেবেছিলাম ছেলেটা খুব সৎ হবে। ভেবেছিলাম সে আমাকে খুব ভালোবাসবে। কিন্তু আমি তাকে সত্যি খুব ভালোবাসতাম। ভাবতে পারিনি আমার সঙ্গে এরকম কিছু একটা হয়ে যাবে। দাদা ও বৌদি রাহুলের ব্যাপারে কিছুই জানতো না। ভেবেছিলাম সঠিক সময়ে তাদেরকে সব কিছু জানিয়ে দিব। কিন্তু সব কিছুই উল্টো হয়েছিল আমার সঙ্গে। সেদিন রাতের বেলায় আমি রাহুলের সঙ্গে ফোনে নিজের রুমে কথা বলছিলাম। বুঝতে পারিনি দরজার লকটা খোলা ছিল। অন্যান্য দিন আমি ঘরের দরজার লক করে রাহুলের সঙ্গে ফোনে কথা বলতাম, কিন্তু সেদিন ভুলবশত ঘরের দরজাটা খোলা ছিল। দাদা বাইরে দাঁড়িয়ে যখন বুঝতে পেরেছিল আমি কারোর সঙ্গে ফোনে কথা বলছি, তখন ঘরের দরজাটা খুলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় এবং জিজ্ঞেস করে আমি কার সঙ্গে ফোনে কথা বলছিলাম। আমি যখন কথাটাকে ঘোরানোর চেষ্টা করি, দাদা তখন বলে, তুই ফোনে ভালোবাসার কথা বলছিলিস এবং এটা নিশ্চয়ই কোনো ছেলেই হবে। কার সঙ্গে কথা বলছিলিস? মিথ্যা কথা একদম বলবি না, আমাকে সব কিছু সত্যি কথা বলে দে। দাদার এরকম রাগী মুখ দেখে আমি সব কিছু সত্যি কথা বলে দিই। আমার মুখ থেকে এই সব কথা শুনে দাদা আমাকে অনেক বকা দিয়েছিল। সাধারণত দাদা আমাকে কোনোদিন বকা দেয়নি, কিন্তু আজ রাহুলের কথা শুনে দাদা খুব কষ্ট পেয়েছিল এবং আমাকে বলেছিল, তুই আমার ভরসা ভেঙে দিয়েছিস। তোকে আমি এত ভালোবাসা দিয়েছিলাম আর তুই কি না এরকম নোংরামি করেছিস। দাদার কথা শুনে বৌদিও ঘরের মধ্যে এসেছিল এবং বৌদিও বলেছিল, তোমার দাদা তো তোমাকে অনেক ভালোবাসে, তাহলে বাইরে তোমাকে ভালোবাসা খোঁজার কী দরকার ছিল। দাদার কথাগুলো শুনে আমার মনে অনেক কষ্ট হয়েছিল, কারণ আমি রাহুলকে সত্যি মন থেকে ভালোবেসেছিলাম এবং কেউ যদি কাউকে ভালোবাসে সত্যি মন থেকে, তাহলে এতে বাড়ির লোকের ভরসা ভাঙার কী আছে। এই ঘটনা জানার পর থেকে দাদা আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছিল এবং আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয়। ও আমাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয়। আমি ঘরের মধ্যে একা একা কাঁদতে থাকি এবং রাস্তা বের করতে থাকি কিভাবে রাহুলের সঙ্গে কথা বলা যায়। ওদিকে আমার দাদা ও বৌদি এই ঘটনা জানার পর থেকে আমার বিয়ের সম্বন্ধ খোঁজাখুঁজি শুরু করে দেয়। আমি যখন দাদাকে বলেছিলাম রাহুল খুবই ভালো ছেলে, আমি তাকে যতটা ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে, দাদা আমার একটাও কথা শুনেনি। আমি রাহুলের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম, যে সে একটা গরিব ঘরের ছেলে। দাদা তখন বলেছিল ওই গরিব ঘরে আমার বিয়ে কখনোই দিবে না। তারপর দাদা রাহুলের সব খোঁজ খবর বের করে নেয় এবং রাহুলের ব্যাপারে সব সত্যি কথা জেনে নেয়। সেদিন বৌদির সঙ্গে যখন দাদা কথা বলছিল, আমি সব কথা শুনে নিয়েছিলাম। দাদা বৌদিকে বলছিল, ওই ছেলেটা একদম ভালো না, সে আমাদের রিয়াকে বড়লোক দেখে ফাঁসিয়েছে যাতে তার কাছ থেকে টাকা আদায় করতে পারে। রিয়া ব্যাপারটা বুঝতে পারছে না। এই ছেলেটা ভালো হলে আমি অবশ্যই রিয়ার বিয়ে দিতাম। তার উপর আবার ছেলেটা ভাড়া বাড়িতে থাকে, ওদের নিজস্ব কোনো বাড়িও নেই। আমি ওই রকম ফ্যামিলিতে বোনের বিয়ে দিতে পারবো না। ওখানে গিয়ে রিয়া সুখী হতে পারবে না। বৌদি তখন বলে, তোমার বোনকে যদি জোর করে বিয়ে দাও, সে যদি ওই নতুন জায়গায় সুখী থাকতে না পারে তখন কি করবে? একবার না হয় রাহুলের সঙ্গে কথা বলে দেখো। দাদা তখন পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল, ওর সঙ্গে আমি কখনোই কথা বলবো না। ও একটা লোফার ছেলে। রিয়ার জন্য যে সম্বন্ধটা এসেছে, এই ছেলেটা নাকি খুব ভালো। এই ছেলেটা আমেরিকাতে জব করে। রিয়ার বিয়ে এই ফ্যামিলিতেই দিব। এরা খুবই এডুকেটেড। রিয়া এখানে খুব ভালো থাকবে। ওকে ছোট থেকে মানুষ করেছি। আমি চাই না আগে গিয়ে তার কোনো কষ্ট হোক। এই ছেলেটার সঙ্গে বিয়ে হলে সে খুব ভালো থাকবে। দাদা ও বৌদির কথাগুলো শুনে নেওয়ার পরে আমি নিজের রুমে এসে বিছানায় শুয়ে অনেক কাঁদতে থাকি। আমি বুঝতে পারছিলাম না কিভাবে রাহুলের সঙ্গে যোগাযোগ করব। রাহুল এই কথাটা আমাকে আগেই বলেছিল যে তোমার দাদা আমাদের সম্পর্কটা জানার পরে কোনো দিনই মেনে নিবে না, কারণ আমি একটা গরিব ঘরের ছেলে। কিন্তু আমার মনে একটা ভরসা ছিল, যেমন করে হোক আমি দাদাকে রাজি করে নেব। আমি যা ভেবেছিলাম তার ঠিক উল্টোটাই হয়েছিল। আমি চেষ্টা করেছিলাম দাদাকে বোঝানোর, কিন্তু দাদা বলে দিয়েছিল
আমি যতই বলি না কেন ওই ছেলের সঙ্গে আমার বিয়ে কোনোদিনই দিবে না। তারপর এই ছেলেটির সঙ্গে আমার সম্পর্ক পাকা হয়। সম্পর্ক পাকা হওয়ার কিছুদিন পরে দাদার পছন্দের ওই ছেলেটির সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়ে যায়। আমার মনটা রাহুলের কাছেই তো আটকে ছিল। আমার কোনো দিকে মন ছিল না। সেদিন এঙ্গেজমেন্ট পার্টিতে আমার কলেজের ফ্রেন্ড টিনা এসেছিল। তাকে দেখে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ সে আমার ও রাহুলের ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারটা জানতো। তারপর এঙ্গেজমেন্ট পার্টিতে সবাই যখন ব্যস্ত ছিল খাওয়া দাওয়া করতে, তখন আমি টিনাকে আমার ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিলাম রাহুলের ব্যাপারে। সে আমাকে বলেছিল রাহুল নাকি বলেছে আমি এই ছেলেটার সাথে যাতে বিয়ে করে নিই। এই কথাটা শোনার পরে আমি টিনাকে বলেছিলাম, তুই রাহুলকে ফোন কর, আমি এক্ষুনি কথা বলতে চাই। তারপর রাহুলের সঙ্গে ফোনে কথা বলি। তাকে জানায় যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সে যাতে আমাকে এখান থেকে নিয়ে যায়। রাহুল তখন বলে, তুমি চুপচাপ বিয়েটা করে নাও। ওর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই, কারণ সে তো আমাকে ভালোবাসতো, তাহলে অন্য ছেলের সঙ্গে কেন বিয়ে করতে বলেছিল? আমি রেগে গিয়ে বলেছিলাম, তুমি এটা কী ধরনের কথা বলছো? সে তখন বলে, আমার মাথায় একটা প্ল্যান আছে। আমি তাকে জিজ্ঞেস করি কী প্ল্যান? সে তখন বলে, তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নাও, তারপর ওর সঙ্গে ভালোবাসার নাটক করে ওর কাছে টাকা আদায় করবে। ওই টাকা তুমি আমাকে দেবে, আর ওই টাকা জমিয়ে যখন আমি বাড়ি কিনে নেব তখন তোমাকে ওখান থেকে নিয়ে চলে আসব। তুমি ওই ছেলেকে তখন ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমি তোমাকে বিয়ে করব। রাহুলের এই উদ্ভট কথা শোনার পরে আমি রেগে গিয়ে বলেছিলাম, এটা কি করে সম্ভব? একটা ছেলেকে বিয়ে করার পরে আবার একটা ছেলেকে বিয়ে করা একটা মেয়ে পক্ষে এটা কোনোদিনই সম্ভব না। এটা খুব খারাপ হবে। রাহুল তখন বলে, এটা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। ও বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে একটু ভরসা করো এবং আমি যেটা বলছি সেটাই করো, তাহলে ভবিষ্যতে আমরা দুইজন একসঙ্গে থাকতে পারবো। রাহুলের মিষ্টি মিষ্টি কথা শুনে আমি তার কথাতে রাজি হয়ে যাই। রাহুলের কথা মতোই আমি কাজ করি এবং এই ছেলেটিকে বিয়ে করে নিই। বিয়ে করে আমি চলে আসি শ্বশুরবাড়িতে। আমার বর আমেরিকাতে জব করত। বিয়ের জন্য সে কিছুদিনের ভিসা নিয়ে এসেছিল। আমার বর ওখানে অনেক টাকা ইনকাম করত। এত টাকা ইনকাম করার পর আমার শ্বশুর মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করত, কারণ আমার শ্বশুরের নাকি আগে টাকা পয়সার খুব অভাব হতো এবং তারা খুব কষ্ট করে আজ এই জায়গাতে পৌঁছাতে পেরেছে। শ্বশুর খুব কষ্ট করে ছেলে মেয়েকে পড়িয়ে তাদেরকে মানুষ করতে পেরেছে। এখন তাদের অনেক টাকা পয়সা হয়েছে। তা সত্ত্বেও আমার শ্বশুর এই মোবাইল রিপেয়ারিংয়ের কাজ বন্ধ করেনি, কারণ এই মোবাইলের দোকান থেকেই তারা আজ এই জায়গায় আসতে পেরেছে। তাই আমার শ্বশুর আজও এই দোকানটাকে ছাড়েনি। আজও উনি এই দোকানে বসে কাজ করেন এবং গর্ব করেন যে এই দোকান থেকে উনি নিজের ছেলেমেয়েদের পড়াতে পেরেছেন। আমি তো শুধু রাস্তা দেখছিলাম কখন আমার বর আমেরিকা যাবে, তার যাওয়ার পরে কখন আমি রাহুলের সঙ্গে কথা বলা শুরু করব। আমার বরের আমেরিকা যাওয়ার পরে রাহুলের সঙ্গে কথা বলা শুরু করি। নিজের রুমে এসে দরজা লাগিয়ে আমি রাহুলের সঙ্গে ফোনে আবার কথা বলতাম এবং সে আমাকে শিখিয়ে দিত কিভাবে আমার বরের কাছে টাকা বের করতে হয়। এদিকে প্রত্যেক দিন আমার শ্বশুর বাড়ি এসে আমাকে একটা করে খারাপ মোবাইল দিত এবং বলতো চার্জে দিয়ে দেবে। আমি ওই মোবাইলগুলোকে সারা রাত চার্জে দিয়ে দিতাম আমার ঘরে এবং সকাল হতেই আমার শ্বশুর ওই খারাপ মোবাইল চেয়ে নিত। তারপর বলতো, তোমার যখন শেষ হয়ে যাবে আমাকে বলবে। শ্বশুরের এই কথায় আমি খুবই আশ্চর্য হতাম এবং বুঝতে পারতাম না যে উনি কী শেষ হওয়ার কথা বলছেন। এভাবে প্রত্যেক দিনই উনি আমাকে একটা করে খারাপ মোবাইল চার্জে লাগাতে বলতেন আর সকাল হলে ওটাকে চেয়ে নিতেন। তারপর আমাকে বলতেন, যখন তোমার শেষ হয়ে যাবে আমাকে জানাবে। ওদিকে রাহুলের কথা মতো বরের কাছে টাকা চেয়ে নিতাম এবং ওই টাকাগুলো রাহুলকে পাঠিয়ে দিতাম। মাঝে মধ্যে শপিং করার বাহানা করে আমি রাহুলের সঙ্গে দেখা করতে যেতাম এবং সে যখন টাকা চাইতো আমি তাকে দিয়ে দিতাম। আমি এই আশায় বসেছিলাম যে রাহুল যখন এই টাকা দিয়ে একটা বাড়ি কিনে ফেলবে তখন সে আমাকে বিয়ে করবে এবং আমি বরকে ডিভোর্স দিয়ে দেব। আমার বর ভাবতো আমি তাকে অনেক ভালোবাসি, তাই সে বিশ্বাস করে এতগুলো টাকা আমাকে পাঠিয়ে দিত এবং আমি সেই টাকাগুলো রাহুলকে দিয়ে দিতাম। এদিকে যত দিন যাচ্ছিল রাহুলের লোভ বাড়ছিল এবং সে কথায় কথায় আমাকে হুমকি দিত আর বলতো টাকা না দিলে আমার শ্বশুরবাড়িতে সব কথা বলে দেবে। রাহুলের এই ব্যবহার দেখে তার উপরে আমার সন্দেহ হতে থাকে। এদিকে শ্বশুরের প্রত্যেক দিন একই কথা আমার আর সহ্য হচ্ছিল না এবং উনি কী শেষ হওয়ার কথা বলতেন ওটা জানার জন্য একদিন আমি সকালবেলা মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম
এবং অপেক্ষা করছিলাম শ্বশুর যখন মোবাইলটা নিতে আসবে তখনই আমি জিজ্ঞেস করব উনি প্রত্যেক দিন কী শেষ হওয়ার কথা বলেন। সেদিন উনি আমার হাতে মোবাইলটা দেখে কিছু না বলে নিজের ঘরে চলে যান। উনার পেছন আমিও চলে যাই এবং জানালা দিয়ে উঁকি মারতেই যা দেখি আমার মাথা ঘুরে ওঠে। তাই ভয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে আসি। সেখান থেকে পালাতেই শ্বশুর আমাকে দেখে ফেলেন এবং উনি অনেক রাগী চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসেন। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটাকে লক করে দিই। ঘরে ঢুকতেই আমি ভয়ে কাঁপতে থাকি এবং বিছানায় বসে ভাবতে থাকি এবার কি হবে। ঠিক সেই সময় শ্বশুর আমার ঘরের দরজা নক করেন এবং আমাকে বলেন, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, না হলে আমি তোমার ব্যাপারে সব কথা সবাইকে বলে দেব। শ্বশুরের ওই কথা শোনার পরে ভয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিই। আসলে যখন আমি শ্বশুরের পেছন গিয়েছিলাম ওনার সত্যি কথাটা জানার জন্য, তখন আমি জানালা দিয়ে দেখেছিলাম উনি যে মোবাইলগুলো আমাকে চার্জ করতে দিতেন খারাপ মোবাইল বলে, আসলে সেই মোবাইলগুলো খারাপ না, সবটাই ভালো ছিল। এবং উনি মোবাইলের ভয়েস রেকর্ডার অন করার পরে আমার ঘরে চার্জে দিতে বলতেন, যেটা আমি জানতাম না। এবং রাহুলের সঙ্গে যখন আমি সারা রাত ধরে ফোনে কথা বলতাম সেই কথাগুলো শ্বশুরের ওই মোবাইলে রেকর্ড হতো এবং উনি সকালবেলা মোবাইলটা নিয়ে আমার ও রাহুলের সব কথা শুনতেন। আমার শ্বশুর ঘরে ঢুকতেই দরজাটাকে লক করে দেন এবং আমার কাছে এসে নোংরা কথা বলেন আর বলেন আমি যাতে তার চাহিদা পূরণ করি, তাহলে উনি এই কথাগুলো কাউকে বলবেন না। শ্বশুরের মুখ থেকে এই নোংরা কথা শোনার পরে মনে হচ্ছিল ওনার গালে চড় মারি। শ্বশুরের মুখ থেকে এই নোংরা কথাগুলো শোনার পরে আমি বলেছিলাম, আপনার লজ্জা করা উচিত, আমি আপনার বৌমা, আপনি আমার উপরে এরকমভাবে বাজে নজর দিচ্ছেন, আপনি আমার শ্বশুর মানে আমার বাবার মতোই, তাহলে এই ধরনের নোংরা কথা কিভাবে আপনি বলতে পারেন। শ্বশুর তখন বলেন, তোমার লজ্জা করে না, আমার ছেলেকে তুমি ঠকাচ্ছ, আর রাহুল নামে ওই ছেলেটির সঙ্গে এখনও সম্পর্ক রেখেছ। এই জন্যই আমি তোমাকে প্রত্যেক দিনই জিজ্ঞেস করতাম, তোমার যদি ওর সঙ্গে কথা বলা শেষ হয়ে গেছে তাহলে আমাকে জানাবে। এই ব্যাপারে আমি তোমাকে শেষ হওয়ার কথা জিজ্ঞেস করতাম। আমার ছেলে যখন তোমার ব্যাপারে সত্যি কথাটা জানবে তখন তোমাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিবে ও তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তাই ভালো কথা বলছি, তুমি আমার কথা মেনে নাও, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ওদিকে শ্বশুরের এই কথাগুলো আমি রাহুলকে ফোন করে বলেছিলাম। রাহুল তখন বলেছিল, তোমার সঙ্গে যা হয়েছে ঠিক হয়েছে, বড়লোক ছেলে দেখে তুমি আমাকে ছেড়ে ওকে বিয়ে করেছো, আর কখনো আমাকে ফোন করবে না, তোমার সঙ্গে যা হয়েছে খুব ভালো হয়েছে। রাহুলের মুখ থেকে এই ধরনের কথা শোনার পরে আমার মনটা সম্পূর্ণভাবে ভেঙে গেছিল, কারণ আমি তাকে খুব ভালোবেসেছিলাম এবং তার উপর ভরসা করে ও যা যা কথা বলেছিল আমি সবগুলোই করেছিলাম এবং আমি যা কাজ করেছিলাম সেগুলো খুব খারাপ করেছিলাম। আমি কখনোই ভাবতে পারিনি রাহুল আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে। যার উপর এত ভরসা করেছিলাম সে আমাকে শুধু ব্যবহার করেছিল। আজ বুঝতে পেরেছিলাম দাদা যে কথাগুলো রাহুলের ব্যাপারে বলেছিল সেগুলো সবটাই সত্যি ছিল। রাহুল শুধুমাত্র টাকা পয়সার জন্য আমার সঙ্গে সম্পর্ক রেখেছিল, কিন্তু আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম, কোনো নোংরা সম্পর্ক তৈরি করিনি তার সঙ্গে। আজ এমনভাবে আমার মনটা ভেঙে চুরমার হবে আমি কখনোই ভাবতে পারিনি। আমার অবস্থা খুবই খারাপ ছিল। ওদিকে রাহুল আমাকে চিট করেছিল, এদিকে শ্বশুর আমার উপর নোংরা নজর দিয়েছিল, আর অন্যদিকে আমার বর যে কিনা আমাকে এতটা ভালোবাসতো ও আমার উপর ভরসা করে সে তার ইনকাম করা টাকাগুলো আমাকে দিয়ে পাঠাতো, আমি তার সঙ্গে এত খারাপ করেছিলাম। তাই হয়তো ভগবান আমাকে এত বড় শাস্তি দিয়েছিলেন। কিছু বুঝতে পারছিলাম না আমি এবার কি করব। এদিকে প্রত্যেক দিন শ্বশুর আমার ঘরে ঢুকে ব্ল্যাকমেল করত। আমার শ্বশুরকে দেখে ভয়ে আমি কাঁপতাম। ওনার কাছে হাত জোড় করে বলতাম আমার সাথে যাতে কোনো খারাপ কাজ না করেন। উনি প্রত্যেক দিনই আমাকে প্রায় ব্ল্যাকমেল করতেন আর বলতেন ওনার কথা না শুনলে এই ভয়েস রেকর্ডিং আমার বরকে দিয়ে পাঠাবে। শ্বশুরের ভয়ে আমি রাতের বেলা ননদের ঘরে ঘুমোতে যেতাম। আমার ননদ যখন জিজ্ঞেস করতো, বৌদি তোমার কি হয়েছে, আমি তখন ননদকে মিথ্যা করে বলতাম আমার ঘরে একা ঘুমোতে ভয় লাগছে, তাই তোমার সাথে এই ঘরে থাকতে চাই। আমি জানতাম ননদের ঘরে থাকলে শ্বশুর এখানে আসার সাহস পাবে না। একদিন যখন আমার ননদ রাত্রিবেলা তার বান্ধবীর বাড়িতে বার্থডে পার্টিতে গিয়েছিল, তখন আমার শ্বশুর জানতে পেরেছিল ননদ আজকে ঘরে নেই, তাই উনি এই সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিলেন।
আমি ভেবেছিলাম শ্বশুর হয়তো এ কথাটা জানে না যে আজকে আমার ননদ বাড়িতে নেই। কিন্তু উনি যে সবসময় আমাকে নজর দিয়ে রাখতেন ওটা আমি ভাবতেও পারিনি। তারপর রাতের বেলা যখন দরজা নক করেছিল আমি ভেবেছিলাম ননদ বাড়ি চলে এসেছে। দরজার লকটা খোলা মাত্রই আমার শ্বশুর ঘরের ভেতরে ঢুকে পড়েন। উনাকে দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। তারপর উনি আমার হাত ধরে খারাপ কাজ করার চেষ্টা করেছিলেন। আমি হাত জোর করে কান্নাকাটি করে উনার কাছে রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাকে ছেড়ে দেয়। ঠিক সেই সময় আমার ননদ ঘরে এসে ঢুকে পড়ে। তাকে দেখে আমি শ্বশুরকে ধাক্কা মেরে ননদকে জড়িয়ে ধরি। ননদ তখন আমার মুখ চোখ মুছে দেয় এবং আমার শ্বশুরের কাছে এসে বলে, আপনাকে আমার বাবা বলতেই ঘেন্না লাগছে। আপনি বৌদির সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারেন আমি স্বপ্নেও ভাবিনি। আমি যেমন আপনার মেয়ে, বৌদিও আপনার মেয়ের মতোই। আপনি এত নোংরা কাজ কী করে করতে পারেন? আমার শ্বশুর তখন নিজের ঘর থেকে ৩-৪টে মোবাইল নিয়ে আসেন আর বলেন, তোর বৌদি কত ভালো এই মোবাইলগুলোতে সেটার প্রমাণ আছে। তোর বৌদি আমার ছেলের সঙ্গে বিয়ে করার পরেও রাহুল নামে একটি ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছে। এটা কি ও ঠিক করেছে? তোর বৌদি আমাদের সবাইকে ঠকিয়েছে। এসব কথা শোনার পরে আমার ননদ শ্বশুরের হাত থেকে মোবাইলগুলোকে কেড়ে নিয়ে আঁচড়ে ভেঙে ফেলে দেয় এবং বলে, আপনার কাছে যা প্রমাণ ছিল আমি সব নষ্ট করে দিলাম। এবার আপনি এখান থেকে চলে যেতে পারেন। না হলে আপনি বৌদির সঙ্গে যা খারাপ ব্যবহার করেছেন ওই সবগুলো কথা আমি দাদাকে ও বাড়ির সবাইকে বলে দেব। ননদের এই কথা শোনার পরে শ্বশুর রেগে ঘর থেকে বেরিয়ে যান। তারপর বাধ্য হয়ে আমি কাঁদতে কাঁদতে ননদকে সব সত্যি কথা বলে দিই এবং তাকে বলি আমি রাহুলকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমার মনে তার জন্য আর কোনো জায়গা নেই, কারণ রাহুল আমাকে ঠকিয়েছে। এবং আমি ননদের কাছে হাত জোর করে ক্ষমা চাই যে তাদের সবাইকে আমিও ঠকিয়েছি এবং বলি তোমার দাদাই আমার সব কিছু। তার সঙ্গে আমি যা করেছি সেটার শাস্তিও ভগবান আমাকে দিয়েছেন। আমি তোমার দাদার কাছে চলে যেতে চাই। ননদ আমাকে ক্ষমা করে দেয় এবং বলে, তুমি একদম চিন্তা করবে না, যা হওয়ার হয়ে গেছে। দাদাকে ফোন করে বলবো তোমাকে যাতে এখান থেকে নিয়ে চলে যায়, আর আগে যা হয়েছে সব কিছু ভুলে যাও এবং নতুন করে জীবন শুরু করো দাদার সঙ্গে। এই বলে আমার ননদ আমাকে জড়িয়ে ধরে এবং আমি তার হাত ধরে তাকে ধন্যবাদ জানাই। তারপর সে তার দাদাকে ফোন করে বলে আমি তাকে অনেক ভালোবাসি এবং তাকে ছাড়া আমি এখানে থাকতে পারবো না। এবং ননদ এটাও বলে, দাদা তুমি বৌদিকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও, তোমার সঙ্গে ওখানে থাকতে চাই বৌদি। আমার ননদের কথা শোনার কয়েক মাসের মধ্যেই আমার বর আমাকে আমেরিকা নিয়ে যায়। আমি এখন আমার বরের সঙ্গে আমেরিকাতেই ভালো আছি। আমার একটা বাচ্চাও হয়েছে। আমার বরকে আমি অনেক ভালোবাসি। আমি জীবনে অনেক বড় ভুল করেছি। আমার জীবনে যা হয়েছে সেটার ব্যাপারে আমার ননদ সব কিছু জানতো, কিন্তু আজও সে আমার বরকে কিছু বলেনি। এরপরে আমি আর কোনোদিনও রাহুলের খোঁজ খবর রাখিনি। তাও একদিন শুনেছিলাম তার নাকি একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এবং বিয়ে হওয়ার কিছুদিন পরে রাহুলের বউ নাকি তাকে ছেড়ে তার নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এই জন্যই বলে কোনো মানুষকে চিট করতে নেই, যে যেমন করবে সে ওই রকমই ফল পাবে। আমি এখন আমার বরের সঙ্গে অনেক ভালো আছি। আমার বরকে ও বাচ্চাকে আমি অনেক ভালোবাসি। আমি ইন্ডিয়া যাওয়ার নাম শুনলেই ভয় পাই, কারণ শ্বশুরবাড়িতে আজও আমার শ্বশুর খারাপ চোখে দেখেন। ওই জন্য আমি ইন্ডিয়া যাই না। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।